মাননীয় শ্রী সোমনাথ শ্যাম মহাশয়কে বরণ করে নিচ্ছেন কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্রীমতী পুরবী পাজার। এরপর আজকের এই নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন আমাদের জগদ্দল বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী সোমনাথ শ্যাম মহাশয়। আমি তার বক্তব্যের আগে শুধু একটা কথা জুড়ে দেব। আমরা যখন মাননীয় সোমনাথ শ্যামের হয়ে ভোট চাইতে এসেছিলাম এই অঞ্চলে, সেদিন আমরা একটা কথা বলেছিলাম যে 2026-এ যখন পরবর্তী বিধানসভায় আপনাদের কাছে ভোট চাইতে আসব, তখন এই অঞ্চলে কোনো কাঁচা রাস্তা দিয়ে যাতে আমাদের ভোট চাইতে না হয়। সেদিন আমাদের প্রার্থী এই অঙ্গীকার দিয়েছিলেন যে 2026-এ আমি কোনো কাঁচা রাস্তা দিয়ে আপনাদের কাছে আর ভোট চাইতে আসব না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এই বিস্তীর্ণ আমাদের কমলপুর, পলতাপাড়া, দোলতলা, বিবেকনগর, আদিবাসী পাড়া, এই মুহূর্তে এই বিস্তীর্ণ অঞ্চলে প্রায় 3 কোটি টাকার মতো কাজ চলছে শুধুমাত্র রাস্তা সংস্কারের। আমরা 2026 নয় তার অনেক আগেই তার অঙ্গীকার পূরণ করবার পথে অনেকটাই প্রায় 95% আমরা এগিয়ে গিয়েছি। এর জন্য এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন, ধন্যবাদ জানাই এবং আহ্বান রাখছি তার কাছে আজকের এই সভায় তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। ধন্যবাদ জানাবো আমার কাউগাছি ওয়ানের প্রধান তথা কাউগাছি 2 এর প্রধান, উপপ্রধান, আমার 1 এবং 2 এর প্রত্যেকটি মেম্বারসরাও এখানে আছেন। সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই পথসভা। এই পথসভা আমরা আপনারা সবাই জানেন আগামী 20 মে আমাদের লোকসভা নির্বাচনের আমাদের ডেট। সেই দিনে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক তার সমর্থনে আমরা এই পথসভা করছি এবং বিভিন্ন জায়গায় আমাদের এই পথসভা ব্যারাকপুর লোকসভা জুড়ে আমাদের এটা চলছে। আমার বিগত যে বক্তা তিনি খুব শান্তভাবে প্রায় সব কথাই আপনাদের মধ্যে তিনি বলে দিয়ে গেছে। শুধু বিপ্লবদার কথা, প্রাসঙ্গিক কথা টেনে বলবো যে অবশ্যই আমি বলেছিলাম 2021-এ যে কাউগাছি 1, কাউগাছি 2 যখন আমি দ্বিতীয়বার আপনাদের মধ্যে আসব ভোট চাইতে, তখন আমি কোনো কাঁচা রাস্তার উপর দিয়ে আসব না। যদি ওই রাস্তা পাকা করে দিতে পারি তাহলেই দ্বিতীয়বার আপনার কাছে ভোট চাইতে আসব, আর না হলে কাঁচা রাস্তা দিয়ে আপনার কাছে আসব। আমি আপ্রাণ চেষ্টা করছি আমার এই কথা, এই প্রতিশ্রুতিকে রাখার জন্য। আমি প্রায় 90% কাজ ইতিমধ্যেই করে ফেলেছি, আর প্রায় অনেক কাজ যেটা আমার প্রধান বিশুদা, আমার সিনিয়র, আমার লিডার, উনি বলতে পারবেন যে আমরা ইতিমধ্যেই সেই ওয়ার্ক অর্ডার অনেককে দিয়ে দিয়েছি। জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ আমার সাথে, আমাদের লিডার, আমাদের ব্লক প্রেসিডেন্ট উনি উপস্থিত আছেন। কোটি কোটি টাকার রাস্তা আমরা স্যাংশন করে ইতিমধ্যেই কন্ট্রাক্টরদের হাতে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। সে কাজ হয়তো একটু বিলম্ব হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্যে, কিন্তু আশা করি সামনের সপ্তাহের মধ্যে আমি দীপক লাহিড়ী আমাদের বড় ভাইকে রিকোয়েস্ট করব যে কটা কাজ আমরা তালিকা করেছি আপনি একটু দায়িত্ব নিয়ে দেখে নেবেন যে সব কাজগুলো চালু হয়েছে কি হয়নি। বিশুদা বলছে চালু হয়ে গেছে, কিন্তু কয়েকটি জায়গার থেকে আমার কাছে ওভার টেলিফোন কমপ্লেন এসছে। আমি আপনাকে জানাবো, সেই মেসেজগুলো দেবো যে আমাদের কাজটা ইতিমধ্যে শুরু হয়নি বা আমাদের রাস্তা হয়নি। আমি চাইবো বিশুদা যে মানুষের যে আশা, যে বিশ্বাস আমাদের উপরে আছে, যে বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষ অর্জন করেছে, সেটা যেন আমরা রাখতে পারি, আর সেই কাজগুলো যেন দ্রুত চালু হয়ে তাদের সেই বিশ্বাসটাকে আমরা রেখে দিতে পারি। এটা আপনি অবশ্যই দেখে নেবেন। অনেক জায়গায় জল জমার ইতিমধ্যেই আমার কাছে মেসেজ এবং আমার কাছে আসে সবার জল জমার যে প্রবলেম,
নিশ্চয়ই নিকাশি ব্যবস্থার কিছু প্রবলেম আছে, সেগুলো আমি আপনাদের কথা দিচ্ছি যে প্রায় অনেক জায়গায় ড্রেন হয়েছে, কিন্তু ড্রেনের আসল যে নিকাশি ব্যবস্থা, কল্যাণী রোড উঁচু হওয়ার কারণে আমাদের জল নিকাশি ব্যবস্থার একটু প্রবলেম হয়েছে। কল্যাণী রোড আশা করি আগামী 3-4 মাসের মধ্যে ড্রেনটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের এই নিকাশি ব্যবস্থাটা সম্পূর্ণ এদিকে চলে যাওয়ার পরে বাকি যে ড্রেনগুলো আছে সেগুলো অবশ্যই করে দেবো। 26-এর আগে আপনাদের ড্রেন, লাইট, জল এই সম্পূর্ণ এই কাজগুলো আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জল স্বপ্ন প্রকল্প, যাতে মানুষের ঘরে ঘরে জল দেবেন, সেই প্রকল্প আমরা অবশ্যই আপনাদের কাছে জল পৌঁছে দেবো। আমাদের কাউগাছি 1-এ 2টো ট্যাঙ্ক হবে, তার মধ্যে একটি ট্যাঙ্কের জায়গা আমরা পেয়েছি, দিয়ে দিয়েছি। আশা করি ভোটের পরেই সেই ট্যাঙ্কের কাজ চালু হবে, পাইপলাইনেরও কাজ হবে। আর একটি ট্যাঙ্ক হবে, বড় ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের জায়গা আমরা খুঁজছি, যদি পেয়ে যাই সেই ট্যাঙ্কটিও চালু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই অঞ্চলের কাজের বিবরণ আমি আপনাদের জানাচ্ছি, কেন মানুষ আমাদের কাছে খুব বেশি কিছু প্রত্যাশা করেন না, খুব বেশি কিছু চাওয়া পাওয়া নেই অঞ্চলের মানুষের কাছে, শুধুমাত্র তার রাস্তা, তার জল, তার লাইট, ওই অঞ্চলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এটাই তাদের কাছে, একটাই কাম্য তাদের আমাদের কাছে। আর সেটা করা এবং রাখার দায়িত্বটা আমাদের, যেহেতু সরকার আমাদের, পঞ্চায়েত আমাদের, বিধায়ক আমাদের, সেই জন্যে সম্পূর্ণটা দায়িত্বটা আমাদের। এবং যদি আপনাদের আশীর্বাদ পাই, যদি আপনারা সবাই আশীর্বাদ দেন এই অঞ্চল থেকে, তো আগামী দিন এই এমপি সিটটা আমাদেরই হবে। তাতে আমরা কিন্তু অনেক কাজ করতে পারবো, অনেক ডেভেলপমেন্ট করতে পারবো। গত 5 বছরে আপনারা দেখেছেন পুরো 5টি বছর শেষ হয়ে গেছে, প্রত্যেক বছর এমপি ডেভেলপমেন্ট ফান্ড এমএলএর থেকে 2 গুণ 3 গুণ টাকা বেশি, কিন্তু একটা ডেভেলপমেন্টের ইট পর্যন্ত আমাদের পঞ্চায়েতে কিন্তু কোথাও লাগেনি। কোনো জায়গায় দেখাতে পারবেন না যে কোনো পঞ্চায়েত, কোনো টাউনে, কোনো জায়গায় আমাদের একটা ইটও এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে লেগেছে। কিন্তু একটা অবশ্যই বলতে পারবো আপনাদের, যে গত 5 বছরের ফান্ডের টাকা মায়াপল্লীতে যে 2টো স্কুল আছে, স্কুলের নামটা আমার ইতিমধ্যে মনে নেই, ওই স্কুল দুটো, ভাটপাড়ার 2টো স্কুল, ভাটপাড়া হাই স্কুল আর কমলা হাই স্কুল, এই 4টে স্কুলকে অবশ্যই এমপি টাকা দিয়েছিল, প্রায় 4 কোটি টাকার কাছে সে স্কুলের ডেভেলপমেন্ট করার জন্য দিয়েছিল। সেখানকার হেডমাস্টার নাকি ওনাকে চিঠি দিয়ে আবেদনপত্র জানিয়েছিল যে আমাকে স্কুল ডেভেলপমেন্টের জন্য টাকা দিন, আর সেই টাকা নাকি উনি দিয়েছিলেন ডিএম এর মাধ্যমে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই টাকাটা তো ডিএম এর ঘর থেকে অবশ্যই স্যাংশন হয়ে বেরিয়েছে, কিন্তু এই 5টা স্কুলের ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে। পলতার একটি গ্রামীণ কোঅপারেটিভ ব্যাংকে একটি ভুয়ো অ্যাকাউন্ট এই 5টে স্কুলের নামে তৈরি হয়েছে, এবং আমার মাননীয় এমপি অর্জুনের সেই এমপি ল্যাডের টাকা সেই ভুয়ো অ্যাকাউন্টে জমা হয়েছে, এবং সেইখান থেকে এই 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন আমার মাননীয় সাংসদ অর্জুন সিং। টাকাটা আত্মসাৎ করালেন কাকে দিয়ে? ওনার একটি পিএ অনির্বাণ বলেছিল, যে জেলবন্দি হিসেবে সেখানে তিনি মারা গেছেন, তার নাম করে বলল সে যাকে টাকাটাকে তুলে নিয়েছে, কিন্তু তার ডাইং স্টেটমেন্টে সে বলে গেছে জেলের মধ্যে পুলিশের কাছে যে এই টাকাগুলো অবশ্যই ভুয়ো অ্যাকাউন্ট আমাকে দিয়ে খোলানো হয়েছে, আমি খুলেছিলাম পাপ্পু সিং এর সাহায্যে, এবং এই টাকাগুলো সেইখান থেকে তুলে নিয়ে আমি অর্জুনের টেবিলে দিয়েছি, আমি তার থেকে একটা টাকাও খাইনি। কেন আজকে আমার স্ত্রী ব্যারাকপুর কোর্টের সামনে রুটি তৈরি করে বিক্রি করছে। যদি 4 কোটি টাকা আমি আত্মসাৎ করে থাকতাম, তাহলে এই আমার বউ আর আমার মেয়ে, ছোট্ট মেয়েটা সেই কোর্টের সামনে রুটি বিক্রি করতো না, আর এঠো থালা ধুতো না আমার ওই ছোট্ট মেয়েটা। এটা কিন্তু তার টাইম স্টেটমেন্টে আছে। অর্জুনকে অবশ্যই প্রশ্ন করবেন, কেন ওই টাকাটা সাধারণ মানুষের টাকা, ওই টাকাটা আমার আপনার করের টাকা, ওই টাকাটা আমরা যে সবাই মজদুরি করি, আমাদের যে ট্যাক্সের টাকা কাটা হয়, সেই টাকাই কিন্তু অর্জুন সেখান থেকে নিয়ে এসে আপনার টাকাটাকে আত্মসাৎ করেছে।
শুধুমাত্র এমপি ফান্ড নয়, অর্জুন হচ্ছে যেরকম মানুষ বলে না গোল্ড মেডালিস্ট। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি চিটিংবাজিতে 400 পিছিয়ে কাকে গোল্ড মেডেল দেওয়া হয়, তাহলে কিন্তু সেই অর্জুন কিন্তু সেই গোল্ড মেডেলের হকদার আছে। কেন? এমন কোনো কাজ নেই, এমন কোনো চিটিংবাজি নেই যেটা অর্জুন সিং করেনি আজ পর্যন্ত। আপনারা হয়তো জানেন না, আপনারা একটু দূরে থাকেন, সব খবরগুলো ওখান থেকে আসে না। ভাটপাড়া পৌরসভার মিড ডে মিলের টাকা তিনি কোটি কোটি টাকা সেখান থেকে আত্মসাৎ করে নিয়েছেন। ভাটপাড়া পৌরসভা বৃদ্ধা বিধবা পেনশনের টাকা তিনি খেয়ে নিয়েছেন। তিনি বাচ্চাদের জামা কাপড়ের টাকা তিনি ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সেই টাকাগুলো খেয়ে ফেলেছেন। তিনি যে মানুষটা বাচ্চার মুখে যে আহার যাবে সেই টাকা খেয়ে নিতে পারেন, তার থেকে নিকৃষ্ট মানুষ এই সমাজে একটাও আর তৈরি হতে পারে না। শুধুমাত্র তাই নয়, চাকরি দেবে বলে সেই রেলওয়েতে 2000 কততে আমার মনে নেই, যখন মুকুল রায় রেলওয়ে মন্ত্রী ছিল তখন অর্জুন সিং প্রায় 700 ছেলেদের কাছ থেকে রেলে চাকরি দেবে বলে টাকা নিয়েছে। সেই টাকা কিন্তু আজ পর্যন্ত কেউ ফেরত পায়নি, ভয়ে ধমকিতে তারা পায়নি। কিন্তু পরশুদিন কিন্তু আমি আমাদের কর্মশালা ছিল, আমাদের নিজস্ব কর্মশালা ছিল, সেই কর্মশালায় বলেছিলাম যে আমার কাউগাছি ওয়ানের উপপ্রধান শর্মিষ্ঠা, যিনি আজকে আমাদের উপপ্রধান, তিনিও কিন্তু 2014-তে অর্জুন সিংকে চাকরির জন্য টাকা দিয়েছিল। সেই টাকা থেকে একটা টাকাও কিন্তু ফেরত পায়নি। উপরন্তু তিনি কি পেয়েছেন? তিরস্কার পেয়েছেন, তার নামে কুচ্ছা লাটানো হয়েছে। শুধুমাত্র কেন? তিনি টাকা দিয়েছিলেন অর্জুনকে, ও কিন্তু যেচে যায়নি যে অর্জুন আমাকে চাকরি দাও বা অর্জুন দা আমাকে চাকরি দাও। তাকে ডেকে নিয়ে বলা হয়েছিল যে তোমাকে চাকরি দেওয়া হবে, তুমি আমাকে টাকা দাও 7 লাখ টাকা। সেই টাকা কিন্তু আজকেও ফেরত পাইনি। তাহলে এটা একটা উদাহরণ। এরকম যদি উদাহরণ আপনারা দেখতে চান তো ভাটপাড়ার বুকে কয়েকশো মানুষ আছে যারা উদাহরণ ওখানে আছে। জমি জমি পুকুর ভরাট, আজকে মাঝে মাঝে দেখবেন মিডিয়ার সামনে এসে লম্বা চওড়া ভাষণ দেয়। আমার কাছে প্রমাণ রেখে আমি কথা বলি, প্রমাণের বাইরে কোনো কথা বলি না। প্রায় 350 নম্বর থেকে নিয়ে 30 নম্বর ওয়ার্ড পর্যন্ত 350 ডোবা থেকে আরম্ভ করে নিচু জমি থেকে আরম্ভ করে সেই পুকুর ভরাটগুলো কিন্তু মাননীয় তখনকার দিনের চেয়ারম্যান এবং বিগত বিদায়ী সাংসদ গত 5 বছরের উনি কিন্তু করেছেন এই কাজগুলো। তাহলে মানুষটি হচ্ছে আমাদের এখন বিজেপির প্রার্থী। তিনি 2019 যে মা তাকে খাইয়ে পড়িয়ে বড় করলো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করে তিনি নিজের জন্য চলে গেল বিজেপিতে। আবার যখন দেখলেন তাকে জেলবন্দি করে দেওয়া হবে, যখন ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের কেসে 409 ধারা লেগে গেল এবং এই 409 ধারাতে উনি দেখলেন উনি কয়েক দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবেন, ওনার পুরো ফ্যামিলি অ্যারেস্ট হয়ে যাবে, ওনার পুত্র অ্যারেস্ট হয়ে যাবে, ওনার ভাইপো অ্যারেস্ট হয়ে যাবে, তখন উনি সুরসুর করে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হাত দিয়ে বলল, দিদি আমি ভুল করেছি, উনি সে আমাকে একবার ক্ষমা করো, আমি কিন্তু আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চাই, আমি আবার তৃণমূল কংগ্রেসে থাকবো। সেই অঙ্গীকার করে দিদিকে ভুল বুঝিয়ে দিদির মন ভুলিয়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এলো। কিন্তু যখন দিদিকে আমরা দেখাতে পারলাম 2024 যে আপনার মঞ্চে তো বসে যাচ্ছে, আপনার পাশে আপনার সঙ্গে যে নবান্নে দেখা করছে, কিন্তু নবান্ন থেকে বেরিয়ে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলছে, ওইটা আমরা দেখাতে পারলাম, প্রমাণ করে দিতে পারলাম। আমরা দেখাতে পারলাম যে বিজেপির বাংলার প্রভারী মঙ্গল পাণ্ডে তেনার সাথে কথা বলছেন কি শুধুমাত্র টিকিটটা পেয়ে যেতে দাও, এই টিএমসি কে আমি উল্টে পাল্টে আবার আমি কিন্তু বিজেপিতে চলে আসব, শুধুমাত্র টিকিটটা ওখান থেকে
নিতে দাও। সেই রেকর্ডিংও কিন্তু আমরা আমাদের মাননীয় দিদিকে সেই দিনকে শোনাতে পেরেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোনাতে পেরেছিলাম। আর তাই কিন্তু 10 তারিখে সেজে গুজে বাবু হয়ে যখন গিয়েছিল, টিকিটটা পেলেই অ্যানাউন্স হয়ে যাবে, সেই কি বলে র্যাম্পের উপরে হাঁটবে, কিন্তু দিদি কিন্তু সেদিনকে ওকে টিকিট দিল না, বললো পার্থ ব্যারাকপুরকে মুক্ত করতে হবে, ব্যারাকপুরকে স্বাধীন করতে হবে, ব্যারাকপুরের মানুষকে তোমাকে একটা নতুন বাতাবরণ দিতে হবে, ব্যারাকপুর মানুষকে এমন একটা পরিবেশ দিতে হবে যেখানে কোনো গুন্ডাগর্দি থাকবে না, যেখানে কোনো আতঙ্ক থাকবে না, যেখানে কোনো ভয়ের পরিবেশ থাকবে না, সেখানে থাকবে বাংলার কৃষ্টি সংস্কৃতি। আর তাই কিন্তু পার্থ ভৌমিককে দিদি সেদিন নাম অ্যানাউন্স করলো। আর ওই লোকটি নিজের সবকিছু শেষ করে দিয়ে বললেন, দিদি তোমার কথার অবাধ্য হইনি, তুমি বলেছো দাঁড়াতে, আমি দাঁড়াবো, আর ব্যারাকপুরকে মুক্ত করে তোমার সামনে এনে দাঁড়াবো এবং তোমার হাতে তুলে দেব। তাই এখানকার সাধারণ মানুষ তাদের কিন্তু বিবেচনা করতে হয়। যেমন একটি মানুষ পার্থ ভৌমিক, যিনি রোহরা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, MA পাস করেছেন, ওনার বাবা কলেজের একটি প্রিন্সিপাল ছিলেন, মা শিক্ষিকা ছিলেন, কাকা কাকিমা সবাই কিন্তু সেই স্কুল বা কলেজ যুক্তর সঙ্গে তারা আছেন। এমন একটি পরিবার, তিনি নাটক জগতের সঙ্গে আছেন, তিনি গান বাজনার জগতের সাথে আছেন, তিনি বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রত্যেকটি জায়গায় তিনি আছেন। অপরদিকে যদি দেখেন তো কি দোষ করেছিল সেদিনকে কৃষ্ণ মল্লিক, কি দোষ করেছিল তখন এই কাউগাছি 1-2 এর যারা তৃণমূল কংগ্রেস করত, সেই 19-এর দিন ওইখান থেকে বিজয়ী ঘোষিত হলো, তখন তো সে মেনে নিতে পারত যে আমি তো MP হয়ে গেছি, কিন্তু সেটা মানল না। তিনি এসে কিন্তু সেই কৃষ্ণ মল্লিকের সেদিনকে মাথা ফাটিয়ে দিয়েছিল, ব্যারাকপুর অঞ্চলের প্রত্যেকটি পার্টি অফিসকে দখল করে নিয়েছিল, প্রত্যেকটি ছেলেকে সেদিনকে ঘর থেকে টেনে মারা হয়েছিল। তখন শুধুমাত্র সেই সময়টা এমন একটি অবস্থা ছিল যে হঠাৎ করে কেউ বুঝে উঠতে পারেনি। কিন্তু যদি সাহস থাকে অর্জুন, আজকে তৃণমূল কংগ্রেসের একটা ছেলের গায়ে যদি হাত দিয়ে দেখাও, তাহলে তোমাকে এমন জায়গায় নিয়ে যাব কি তুমি চিন্তা ভাবনা করতে পারবে না। একটা দেখাও, একটা তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দিয়ে। তুমি লিখছো, তুমি ইলেকশন কমিশনকে লিখছো, তুমি DM কে লিখছো, তুমি সবাইকে লিখছো। তুমি কয়েকদিন আগে বললে আমার প্রশ্নের উত্তর না দিয়ে মিডিয়া সেলকে বললে যখন সোমনাথ স্বামীর উত্তর আমি দেব তখন আর শোনার মতন অবস্থায় থাকবে না। তার মানে বড় এটাই প্রমাণ হচ্ছে যে তুমি হয় আমাকে মেরে দেবে, না তো তোমার ED CBI কে দিয়ে জেলে ঢুকিয়ে দেবে। আর আমি যখন রত্তলা মোড়ে বললাম যে তুমি এক মারোগে हम 4 মারেঙ্গে, তো তুমি আমাকে একটা শোকজ নোটিশ পাঠিয়ে দিলে। সোমনাথ শ্যাম কোনো জিনিসের ভয় পায় না, কোনো কিছুতে ভয় পায় না, শুধু নিজেকে ভয় পায়। যেটা সিদ্ধান্ত নেব তার চরম জায়গায় যেয়ে দেখিয়ে দেবো, অর্জুন তুমি আমার এই সিদ্ধান্ত থেকে দূর থাকবে, না হলে তোমাকে আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে তিহার জেলে দেখাবো, তোমাকে তিহার জেলে পাঠাবো, আর সেইখানে তোমার সাথে দেখা করতে যাব। এই আমার প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞা আমি পূরণ করব। কেন তুমি সাধারণ মানুষকে লুটেছো, তুমি গরিব ভাই বোনেদের টাকা লুটেছো, তুমি সবার টাকা লুটেছো। আর হঠাৎ সেজে গুজে বাবু সাহেব হয়ে গেলে, টিকিট পেলে না, হঠাৎ তোমার মনে পড়লো সন্দেশখালী, যে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস অত্যাচার করেছে, আর তোমার অত্যাচার কোথায় যাবে? অর্জুন এমন একটি মানুষ, সে না হিন্দুর, না মুসলমানের, না খ্রিস্টানদের, না শিখের, আর না সে দিদির, আর না সে মোদির। মানুষ আর বিশ্বাস করে না অর্জুনকে। তার একটাই কারণ যে ওর মতন পাল্টিবাজ, ওর মতন ধোকেবাজ, ওর মতন চিন্তিংবাজ, আমি বললাম তো দ্বিতীয় মনে হয় জন্মাবে না। মিস্টার নটওয়ারলালের নাম ছিল, যিনি 420 1 নম্বর ছিল, কিন্তু অর্জুনের 420 যদি হিসাব আমি দিই তাহলে আমার রাত কাভার হয়ে যাবে, কিন্তু ওর হিসেব পুরোবে না। দিল্লির থেকে লোককে নিয়ে এসে জমি দেখিয়ে, অন্যের জমি দেখিয়ে তার থেকে টাকা নিয়ে নেয়। এই কয়েকদিন আগে ঝাড়খণ্ডের কয়েকটি কোম্পানি এসেছিল, যারা খোঁজ নিতে এসেছিল যে ভাটপাড়া পৌরসভায়
তারা নাকি একটা সময় জমিতে টাকা ইনভেস্ট করেছিল। আমি বললাম সালটা বলুন, বললো 2015-16-তে আমরা এসেছিলাম। অর্জুন বাবু আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে প্রচুর জমি দেখিয়েছিল আঙুল দিয়ে, এবং আমাদের দেখুন এই কাগজগুলো দিয়েছে। এই কাগজগুলো বলেছিলেন তখন ভাটপাড়া পৌরসভার নাকি জমি, আর উনি আমাকে রেজিস্ট্রিও করে দিয়েছেন, কিন্তু আদৌ সে জমি ভাটপাড়া পৌরসভার নয়, আদৌ সেই জমি অন্য কোনো মানুষের, কিন্তু কোটি কোটি টাকা তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। লোকটার একটুও ভয় নেই, তাই তো বললাম চিটিংবাজ মিস্টার নটওয়ারলাল থেকেও বড়। নিজে ফটো দিয়ে রেজিস্ট্রি করে দিয়েছে অন্য জমিকে। সেই ঝাড়খণ্ড থেকে আসা সেই ব্যবসায়ীরা আমার কাছে এসেছিল, কেন 6 লেন হয়ে গেছে, জমির দাম বেড়ে গেছে, এখন সেই জমিগুলো হয়তো তারা খুঁজতে এসেছে, দেখছে ওই নামে, ওই দাগ নাম্বার, ওই খতিয়ান নাম্বারে সেরকম কোনো জমি নেই। তাহলে মনে করে দেখুন যে মানুষটা আপনাদের কাছে আসবেন, আপনাদের অনেক প্রতিশ্রুতি দেবে। নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি, ये मोदी का গ্যারান্টি है। এখন উনি বিজেপি বলছেন না, এখন উনি আরএসএস বলছেন না, এখন উনি এনডিএ বলছেন না, এখন উনি সব মঞ্চের থেকে বলছেন ये मोदी का गारंटी है कि अच्छे दिन में फिर ला दूंगा। 416 টাকার গ্যাস 1170 টাকা হয়ে গেল, আবার 100-200 টাকা কমেছে, আবার খালি ভোটটা যেতে দিন, এই গ্যাস 1500 টাকা হবে। আমার মাননীয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মঞ্চের থেকে বলেছে কি, নরেন্দ্র মোদী আমি তোমার কাছে একটি রিকোয়েস্ট করি, তুমি বাংলার প্রত্যেকটি গ্যাসকে ফ্রি করে দাও, আমি সব প্রার্থী উইথড্র করে নেব। উনি একটি মঞ্চের থেকে বলেছেন, কিন্তু মোদী করতে পারবেন না। যখন পেট্রোলের ক্রুড অয়েলের দাম কম তখনও সেই দাম, এখনো ক্রুড অয়েলের দাম কম, এখনো সেই দাম। তাহলে মোদী তো ব্যবসাদার, তিনি ব্যবসাদার ভাইদের নিয়ে এসেছেন তাদের ব্যবসা দেওয়ার জন্যে। কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডের নামে দুর্নীতি হচ্ছে। আমি হয়তো বললে সবাই বুঝবে না কি হোয়াট ইজ দিস ইলেকট্রাল বন্ড। এই ইলেকট্রাল বন্ড কি বলছে, বিশ্বের মধ্যে সব থেকে বড় স্ক্যাম যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ড। সেই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে প্রত্যেকটি ব্যবসাদারের কাছ থেকে যেরকম আদায় করা হয়, কি বলে যেন ওটাকে, ওই কি টাকা, তোলাবাজি টাকা, ঠিক তেমনি ভাবেই প্রত্যেকটা ব্যবসাদার কাছ থেকে সেই তোলাবাজির টাকা নেওয়া হচ্ছে। কারোর কাছ থেকে 5 লাখ, কারোর কাছ থেকে 50 লাখ, কারোর কাছ থেকে 5 কোটি, কারোর কাছ থেকে 50 কোটি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নেওয়া হচ্ছে। সেই টাকা কোথায় যাচ্ছে, কে জমা করছে, কেউ জানে না। অপরদিকে করোনার সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের খাদ্যর ব্যবস্থা করছে, মানুষকে কি করে তাদের কাছে খাবার পাঠানো যাবে, তাই সেই দিনকে সেই রাস্তায় দাঁড়িয়ে খাদ্য সাথী কার্ড বানিয়ে সবার কাছে রেশন পৌঁছালো। অপরদিকে বিজেপিরা ঠান্ডা ঘরে বসে মানুষ মরার জন্য ছেড়ে দিল রাস্তায়, আর তারা ঠান্ডা ঘরে বসে একের পর এক রাষ্ট্রীয় কলকারখানাগুলোকে বিক্রি করে দিল। রেলওয়েকে বিক্রি করে দিয়েছে, লোহা কারখানাগুলোকে বিক্রি করে দিয়েছে, প্ল্যাটফর্মগুলোকে বিক্রি করে দিয়েছে, এরোড্রামগুলো বিক্রি করে দিয়েছে, বিএসএনএল যেটা টেলিফোন লাইন ছিল সেটাকে বিক্রি করে দিয়েছে। একের পর এক রাষ্ট্রীয় কলকারখানা যেগুলো ওদের সম্পত্তি নয়, কংগ্রেস আমলে তৈরি হয়েছিল, সেগুলো একের পর এক সব বেচে দিয়েছে। ভারতবর্ষের বুকে তার নিজস্ব আর কিছু নেই, সব কিন্তু বেসরকারি হাতে চলে গেছে। আর কয়েকটা দিন দাঁড়ান, 24-এ যদি এরা সরকার গঠন করে আমরা যে কি থাকবো তারা আমরা নিজেরাই জানি না। যে যে প্রকল্প তৈরি করার চেষ্টা করছে সেগুলো সবকটাই মানুষ মারার বন্দী। একদিকে আপনি যদি একটি মোটরসাইকেল কেনেন আর আপনার 2 কিস্তি বাকি থাকে, তাহলে আপনার বাড়িতে এসে আপনাকে বেইজ্জত করে আপনার মোটরসাইকেলটা তুলে নিয়ে যাবে। যে ভাইরা ব্যবসা করার জন্য ছোট হাতি কিংবা অটো কিংবা কিছু কেনেন, তারা 2টো কিস্তি ফেল হয়ে গেলে তাদের ঘর থেকে সেই অটো গাড়ি টেনে নিয়ে চলে যায়। অপরদিকে
চোকসি ভাই, নীরব মোদি, তারা কোটি কোটি টাকা নিয়ে চলে গেল এই দেশের বাইরে, তাদের কিন্তু ফেরত আনতে পারলো না। আর ডিমনিটাইজেশনের নামে কোটি কোটি টাকা, সব টাকাটাকেই কিন্তু ব্যাংকে ফেরত নিয়ে নিল আর বলল কালো টাকাকে ফেরত নেব। দেখা গেল 99% টাকা জমা হয়ে গেল ব্যাংকে, ওর স্কিম ফেল হয়ে গেল। কিন্তু এই 99% টাকা যখন ব্যাংকে চলে এলো, তখন লক্ষ লক্ষ হাজার কোটি টাকা এই যে নীরব মোদি, যে গুজরাটি ভাইরা আত্মসাৎ করেছে, সেই টাকা কিন্তু মুকুব হয়ে গেল তাদের, তারা ফ্রি পেয়ে গেল। ওই আমার ভাইয়ের একটা মোটরসাইকেলের কিস্তি তো মাফ হলো না, একটা গাড়ির টাকা তো মাফ হলো না, বাড়ির ঋণের টাকা তো মাফ হলো না, কিন্তু গুজরাটের নীরব মোদির থেকে আরম্ভ করে, নদীর মোদির থেকে আরম্ভ করে সব মোদির টাকা কিন্তু মাফ হয়ে গেল। আমি আপনি কেউ জানতে পারলাম না, দেশ বেচে দেবে তাও আমরা জানতে পারবো না। আমাদের বললো 15 লক্ষ টাকা করে ব্যাংকে চলে আসবে, সেটা শুধু স্বপ্নই আছে। আর আরেকদিকে অমিত শাহ বলছে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউতে যে এরকম কোনো কথা প্রতিশ্রুতি তো আমরা দিইনি, যে আমরা বলেছি যে 15 লক্ষ টাকা সব অ্যাকাউন্টে আসবে। মানুষ ভুল বুঝেছে। আর একটা ইন্টারভিউতে বলছে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও তো আমরা দিইনি। আমরা বলেছি যে নতুন কলকারখানা আসবে, একদিকে উনি বিক্রি করে দিচ্ছেন, একদিকে উনি বলছেন নতুন কলকারখানা আসবেন অবশ্যই, রিলায়েন্সের আসবে, আদানির আসবে, কিন্তু সেখানে কিন্তু আমাদেরও চাকরি হচ্ছে না। কেন? চাকরি হবে যে টাকা দেবে তারই চাকরি হবে। ব্যাটারি ফ্যাক্টরি আমাদের ওখানে আছে। ব্যাটারি ফ্যাক্টরি যদি আপনি ইতিহাস খুলে দেখেন, 2010 থেকে নিয়ে 2019 পর্যন্ত যত লোক লেগেছে, যদি এক একজনকে অন্ধকার ঘরে ডেকে জিজ্ঞাসা করেন তো কেউ 5 লাখ টাকা দিয়েছে, কেউ 7 লাখ টাকা দিয়েছে, কেউ 10 লাখ টাকা দিয়েছে। বাংলাদেশ বর্ডার থেকেও লোক চাকরি করতে আসে আটপুর সামনগর এক্সাইড ফ্যাক্টরিতে, কিন্তু জবের থেকে আমরা নিয়ন্ত্রণ নিয়েছি, আমরা কিন্তু ওই আটপুরের বুকের ছেলেদের চাকরি দিচ্ছি। এক কাপ চা বলতে পারবে না কি কেউ আমাদের খাইয়েছে। আমরা দলের ছেলেকে, দলের সবাইকে আমরা ওখানে চাকরি দিচ্ছি। যাদবের খুনের মামলা, আর আগামী দিন ওকে বলেছি ওই কেসে তোমাকেও ঢোকাবো, আর তো কেস অনেক আছে। এখন তোমার পরিবারের এক এক করে গুনে গুনে ঢোকাবো, তোমার জামাইকে ঢোকাবো, তোমার মেয়েকে জেলে ঢোকাবো, যারা কয়েকশো কোটি টাকা সাধারণ মানুষের এখান থেকে আত্মসাৎ করেছে। সব কিছুই আছে, বিকাশ বোসের খুন থেকে আরম্ভ করে ভিকি যাদবের খুন পর্যন্ত, এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মীর খুনের আমরা বদলা নেব, এই প্রতিজ্ঞা আমরা করেছি। ওকে জেলে পাঠিয়ে এই বদলা আমার পূরণ হবে, আর আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ভাইয়ের সমর্থকদের এটা পূরণ হবে। কেন? আমরা রাজনীতি করতে এসেছি, আমরা মঞ্চের থেকে আপনার কাছে কথা রাখবো, রাজনৈতিক পরিবেশ সবার জন্য তৈরি করে দেবো। খুনের রাজনীতি করব না, গুন্ডাগার্দির রাজনীতি করব না। কেন? পার্থ ভৌমিক বিশ্বাস করে না এই রাজনীতিতে। পার্থ ভৌমিক বিশ্বাস করে ভালোবাসা দিয়ে, মানুষকে জয় করে, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের সাথে দাঁড়িয়ে আমরা আমাদের ভোটকে জয় করব। আর তাই তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আজকে প্রকল্প আপনাদের জন্য তুলে ধরেছে, আপনাদের জন্য নিয়ে এসেছে। কোথায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়? আমার মা বোনেরা বসে আছেন এখানে, এখানে আমার সব মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায়। 2021-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেব, আমার মনে আছে নরেন্দ্র মোদী বলেছিল ये जुमला है जुमला, ये पैसा कभी नहीं दे पाएगा, ऐसा कोई पैसा आपका दीदी नहीं दे पाएगा। लेकिन दीदी ने 2021 में आकर लक्ष्मी भंडार चालू करके हर माँ को 500 और 1000 रुपया दिया। और দিদির কাছে কিন্তু এইখানের কোনো মা বোনেরা আবেদন করেনি, তারা কোনো ডেমনস্ট্রেশন করেনি, কোনো র্যালি করেনি যে দিদি আমার 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করে দাও। দিদির মনে হয়েছে বর্তমান বাজার পরিস্থিতিতে মায়ের হাতে যে 500 টাকা তুলে দিয়েছি, তাতে মা হয়তো নাতিকে বা নাতনিকে আইসক্রিম খেতে দিতে পারছে না, বা নিজের ওষুধটা হয়তো কিনতে পারছে না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের থেকে 500টা 1000 করে দিল। আর এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা যদি দিদির হাত শক্ত করতে পারি, এই 1000 আগামী দিন 2000 হবে, এই 2000 আগামী দিন 3000 হবে। এই প্রতিশ্রুতিও আমি দিতে পারি। কেন? ওর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।
আর তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে মে মাসের মধ্যে ঘরবাড়ি আবাসনের টাকা যারা পাবে না, আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা পৌঁছে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলে মমতা ব্যানার্জির মতন সব কথাই পূরণ করে। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 100 দিনের টাকা ভিক্ষে নয়, দান নয়, আমি দেবো আমার মানুষের হাতে টাকা, আর সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে তুলে দিয়েছে। আর 50 দিনের কাজের প্রতিশ্রুতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দিয়েছেন যে 50 দিন কাজ বাঙাল সরকার আপনার গ্যারান্টেড করলো, মোদী সরকার দিক আর না দিক। তাই গ্যারান্টি লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, গ্যারান্টি লাগবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মিথ্যে জোরচোর যারা দেশকে লুটে পুটে খাচ্ছে তার প্রতিনিধি আরাক 420 এই অর্জুনের কথায় আপনারা বিশ্বাস করবেন না। আপনারা তো দেখেছেন, এমএলএ হিসেবে দেখেছেন, চেয়ারম্যান হিসেবে দেখেছেন, সাংসদ হিসেবে দেখলেন। এবার আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন, যদি না করতে পারি আবার আসবে, বোতাম তো আপনার হাতে। 24-এ বলে যাচ্ছি, যদি আপনার কথা না রাখতে পারি 26-এ আপনার দরজার গোড়ায় আবার আসতে হবে। তখন মুখের উপরে বলে দেবেন যে বলে গেছিলেন 24-এ অমুক কথা, কইছা এখন তো করছেন না, সেই দিনকে বলে দেবেন। আবার বলে যাচ্ছি, যে কথা 21-এ বলেছি এই কাউগাছি 1-2-তে দাঁড়িয়ে, যে প্রত্যেকটি রাস্তা ঘাট নিকাশি ব্যবস্থা লাইট জল করে দেব, আবার আজকে বলে যাচ্ছি যদি করে দিতে পারি তাহলেই আপনাদের কাছে 26-এ ভোট চাইতে আসবো, আর না হলে আসবো না আপনার কাছে ভোট চাইতে। আর পার্থ ভৌমিককে যদি জিতিয়ে আমার পাশে দিতে পারেন তাহলে মুড়িয়ে দেবো সব কাউগাছি 1 আর 2। কেন? ওই মানুষটা হচ্ছে মাটির মানুষ, মাটির সঙ্গে যুক্ত হয়ে চলে, তার প্রতিশ্রুতি হচ্ছে 100% প্রতিশ্রুতি। তাই এই কথা বলে আপনাদের সবার ভালো থাকার কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এবং আমাদের প্রার্থী, আমাদের অভিভাবক, আমাদের নেতা পার্থ ভৌমিক জিন্দাবাদ। ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ আমাদের জগদ্দল বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় সোমনাথ শ্যাম মহাশয়কে।